আলাইকুম সুধী দর্শকবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বৈশাখী টেলিভিশনের রমজান মাসের বিশেষ আয়োজন বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন রমজানের স্বাস্থ্য ভাবনা পাওয়ার বাই বিআরবি কেবলসে। আপনাদের সাথে অনুষ্ঠান উপস্থাপনায় থাকছি আমি ডক্টর তাসমিয়া আহমেদ হুমা, এবং প্রত্যেকবারের মতোই আমরা আজকে নিয়ে এসেছি চোখের বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য। এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের মাঝে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক, বাংলাদেশের একজন সুপরিচিত স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান, গ্লুকোমা লেসিক এবং রিফ্র্যাক্টিভ ক্যাটারাক্ট সার্জন, সাবেক মহাসচিব বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি, ব্যবস্থাপনা পরিচালক, ভিশন আই হসপিটাল, ঢাকা। অনুষ্ঠানটি যেহেতু সরাসরি সম্প্রচার করা হচ্ছে, তাই স্ক্রলে দেখানো নম্বরে ডায়াল করে জেনে নিতে পারবেন আপনাদের প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ডক্টর রুমা, ভালো আছেন আপনি? জি স্যার। স্যার, যদিও বা চোখের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আজকে কথা বলবো, কিন্তু যেহেতু আজকে থেকে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ শুরু হচ্ছে, তো শুরুতেই আমি আজকে একটু গ্লুকোমা নিয়ে আপনার কাছ থেকে কিছু শুনতে যাচ্ছি স্যার। আমি প্রথমে একটু জিজ্ঞেস করে নিই যে স্যার, গ্লুকোমা আমরা শুনে আসি এবং অনেক সময় মানুষের এই ধারণাটাও থাকে যে গ্লুকোমা হলে একবার আর রক্ষা নাই, সারা জীবন ওষুধ নিয়ে যেতে হচ্ছে। তো এটা ওভারঅল আমরা একটু গ্লুকোমা সম্পর্কে জানি স্যার। গ্লুকোমা আসলে কাকে বলে আর কেন এটা হচ্ছে স্যার? সুন্দর প্রশ্ন। আসলে হচ্ছে আজকে যে গ্লুকোমা সপ্তাহ শুরু, জি, এটারই ব্যাকগ্রাউন্ডটা বলি, তাহলে বোঝা যাবে যে কেন আমরা গ্লুকোমা নিয়ে কথা বলছি। এই গ্লুকোমা রোগটা হচ্ছে এরকম যে এটা নিজে থেকে জানান দেয় না, মানে রুগী নিজে থেকে কোনো লক্ষণ বুঝতে পারে না, কিন্তু ধীরে ধীরে অন্ধ হয়ে যায়। যেহেতু যেই সব রোগে মানুষ নিজে থেকে কষ্ট পায়, রক্তপাত হয় অথবা চুলকায়, জ্বালা করে, ব্যথা করে, তাহলে সে নিজে থেকে দৌড়ে ডাক্তারের কাছে যায়, তাকে সচেতন করা লাগে না, নিজেই তাগিদেই সে দৌড়ে যায়। কিন্তু যেই রোগটা তাকে কুরে কুরে খাচ্ছে কিন্তু সে জানতে পারছে না, তার জন্যই মানুষকে সচেতন করা লাগে যে তোমার পিছনে কিন্তু একটা রোগ তোমাকে খেয়ে ফেলছে, তুমি জানছো না। তো এই জন্য গ্লুকোমা সপ্তাহের আয়োজন, এটা ওয়ার্ল্ড গ্লুকোমা অ্যাসোসিয়েশনের উদ্যোগে হয় এবং এটা সারা ওয়ার্ল্ডে পালিত হয়। আর বাংলাদেশ গ্লুকোমা অ্যাসোসিয়েশন, আমরা সেটার পার্টনার হিসেবে বাংলাদেশে সেটা উদযাপন করি। এবং আজকে থেকে শুরু, আগামী এক সপ্তাহ বাংলাদেশের প্রায় 100টা প্রতিষ্ঠান আমরা টার্গেট করেছি, মানে বিশেষ করে হেলথ ইনস্টিটিউট যেগুলো আছে সেগুলোতে ব্যক্তিগত এবং সরকারি বেসরকারি মিলে আমরা সচেতনতামূলক ফ্রি স্ক্রিনিং প্রোগ্রাম, তারপরে সেমিনার, সিম্পোজিয়াম, র্যালি এগুলো আমরা করব। রোজার জন্য একটু কিছু কাজ রেস্ট্রিক্টেড হবে, কারণ একটু কষ্ট হয়ে যায়। তার বাদেও আমরা গত বছর রোজার ভিতরে করেছি, আগামী বছর রোজার ভিতরেই করতে হবে। আমরা মানুষকে সচেতন করছি এবং এটা খুব ভালো কাজ দিচ্ছে। কিন্তু পিছনে কারণটা কি? ওই যে রোগটা হলো চোখকে অন্ধ করে, কিন্তু কোনো শব্দ না করে, জানান না দেয়, নীরবে, নীরব ঘাতক। স্যার, এই গ্লুকোমা কি আসলে ছোট থেকে বড় সবার যে কোনো এজে যে কোনো সময় হতে পারে? হ্যাঁ, গ্লুকোমা যে কোনো লোকেরই হতে পারে, যে কোনো ধর্ম, বর্ণ, লিঙ্গ, কোথাও কোনো বৈষম্য নাই। কিন্তু কমনলি যেটা হয়, যাদের বয়স 35-এর উপরে, ইন্টারন্যাশনালি এটা 40 বলা হয়, কিন্তু আমাদের দেশে আমরা একটা সার্ভে করেছিলাম 2 বছর আগে। সারা বাংলাদেশের প্রায় 12,000 ফ্যামিলি আমরা টাচ করেছি। একদম রিয়েল, মানে ইন্টারন্যাশনাল লেভেলের, মানে যেটা স্টাডি করা, মানে সার্ভে করা, এবং সেটা রিপোর্ট আমরা ব্রিটিশ মেডিকেল জার্নালে আমরা প্রকাশ করেছি। তো সেখানে দেখছি আমরা 35-এর উপরে গেলেই আমাদের দেশে গ্লুকোমার প্রবণতাটা দেখা দেয়। এবং ওই প্রথম বোঝা যায় না, তো অনেকে এই জন্য ডাক্তারের কাছে আসে না। তো যাদেরকে আমরা শনাক্ত করেছি, অন্তত 5 থেকে 6% মানুষের ভিতরে গ্লুকোমা হওয়ার সম্ভাবনা আছে, আর 3 থেকে 4% লোক অলরেডি গ্লুকোমায় আক্রান্ত। আর এটা হচ্ছে, যেটা গ্লুকোমার অনেকগুলো ভাগ আছে, তার ভিতরে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, এটাই এভাবে বেশি দেখা দেয়। আর ছোটদের জন্ম থেকেও মায়ের পেট থেকে গ্লুকোমা নিয়ে আসতে পারে। আজকেও আমি একটা এই লাস্ট অপারেশন করে আসছি, 8 মাসের বাচ্চা, ওর জন্ম থেকে মায়ের পেট থেকে গ্লুকোমা রোগ নিয়ে আসছে। ওটা ধরনটা ভিন্ন, ওটা ওষুধে কাজ হয় না, অপারেশন করতে হয়। আর যদি আঘাতের কারণেও চোখে গ্লুকোমা হতে পারে, কারণ এই যে চোখে যে ব্যাডমিন্টনের কর্কের আঘাত বা ঘুষি লাগুক বা আঘাত লাগুক, আঘাতের কারণে তার ধারাবাহিকতায় গ্লুকোমা হতে পারে, ছানি হতে পারে, রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে। আর একটা খুব কমন হয়, এটা খুব হৃদয় বিদারক, মানে হৃদয় বিদারক কেন বললাম, যেটা আমরা ঠেকাতে পারতাম কিন্তু ঠেকাতে পারলাম না, এই জায়গাটায় দুঃখ লাগে। জন্মগত হলে তো আমাদের কিছু করার নেই, সে জন্ম নিয়ে আসছে সেরকম। আর এটা হচ্ছে অ্যালার্জি থেকে, ওই মানে প্রচুর অ্যালার্জি হয় শীতের সিজনে। অ্যালার্জি হলে হয় কি, ওই যে কিছু ড্রপ আছে যেটা দিলে অ্যালার্জি কমে যায়, কিন্তু স্টেরয়েড জাতীয় ওষুধ দিলে অ্যালার্জি আরও দ্রুত কমে যায়। তা এখন যাদের ওই যে রেগুলার প্রত্যেক বছর সিজনাল অ্যালার্জিটা হয়, শীতের সময় চোখ চুলকায়, লাল হয়, প্রচুর ক্ষতর মতো হয়ে যায়,
তখন স্টেরয়েড ওষুধ দিলে কমে যায়। সেই কারণে রোগীরা নিজে নিজে দু একবার ডাক্তারের কাছে আসার পরে দেখা যায় এত দূর কষ্ট করে আসবো, সে একই ওষুধই তো দেয়। কিন্তু ওই যে প্রত্যেকটা ওষুধ যে রেজিস্টার্ড চিকিৎসকের নিয়ম অনুযায়ী ব্যবহার্য, এটা তো আমাদের দেশে কার্যকর হয় না। তখন গ্রামে গঞ্জে বিশেষ করে একদম নিভৃত অঞ্চলে তারা ওই যে দোকান থেকে ওষুধ কিনে নিয়ে চোখে দেয়। আমাদের দেশে অ্যান্টিবায়োটিকের কেনা বেচা নিয়ে খুব সতর্কতা এবং হইচই হয়, আজকাল হচ্ছে অন্তত কমপক্ষে, কিন্তু স্টেরয়েড নিয়ে একেবারেই হয় না। এই স্টেরয়েড চোখে দিয়ে যারা স্টেরয়েড রেসপন্ডার, স্টেরয়েড বেশি দিন দিলে পরে চোখ মানে ওই গ্লোকোমায় কনভার্ট হয়, তখন গ্লোকোমা থেকে তারপর অন্ধ হয়ে যায়। 10-12 বছর বয়সে একটা বাচ্চা টোটালি অন্ধ হয়ে চলে আসলো, বাবা মা ফ্যাল করে তাকিয়ে আছে, বাচ্চারা ভবিষ্যৎ শূন্য, সামনে বসে থাকে, কিছু করার নেই। তারও একটা প্রশ্ন আজকে আমি করেছি। তা আসলে যে গ্লোকোমা সপ্তাহ, আজকে আমার সঙ্গে যে কাজ করছেন আমার কলিগ বলছে গ্লোকোমা সপ্তাহের ব্যাটিং বোলিং খুব ভালোই করলেন, মানে সকাল থেকেই একদম কনজেনিটাল গ্লোকোমা মানে জন্মগত গ্লোকোমা, ওই যে স্টেরয়েডের দ্বারা যারা গ্লোকোমা হয়েছে 13 বছরের একটা মেয়ে, তার অপারেশন, আঘাতের কারণে একজনের গ্লোকোমা হয়েছে, ও একটু মারামারি করছিল আর কি, সেটাও আজকে করলাম। তার এরকম মানে আর একদম সাধারণ গ্লোকোমা, যেটা সাধারণভাবে কোনো কারণ টারণ ছাড়া যেটাকে জেনেটিক বলা হয়, সেরকম অবশ্য আজকে ছিল না। তাই সেরকম থাকুক আমি চাই না। আল্লাহ আমাদের রুজি রিজিকের ব্যবস্থা চিকিৎসার মধ্যে করছেন, কিন্তু তাই বলে আমরা তো এই দোয়া করতে পারি না যে মানুষ এই রোগ হোক। আমরা আরও চাই যে এই রোগটা প্রতিরোধ হোক। এই জন্য আমরা সচেতনতার সপ্তাহ আয়োজন করে নিজেদের পকেটের পয়সা এবং সময় খরচ করে মানুষকে বলছি যে আপনি সচেতন হন, রোগটাকে খারাপ পর্যায়ে নিয়ে যান না। ধন্যবাদ স্যার। স্যার একটু জিজ্ঞেস করি যে ছোট বাচ্চাদের যে হয়েছে গ্লুকোমা বা জন্মের পর থেকেই যে গ্লুকোমা আছে, এটা স্যার কি ছোট বয়সেই ধরা পড়ে নাকি এটা বড় হওয়ার পরে যে জানা যায়? সচেতনতাই সব কিছু। আমি বলি একদম বোঝা যাবে কি একদম করে, হ্যাঁ, স্যার? বোঝা যাওয়ার পয়েন্টগুলো বলি। যেমন একটা ছোট বাচ্চা 1.5 বছর 2 বছর বয়স, চোখগুলো খুব ডাগর ডাগর, বড় বড় গোল্লা গোল্লা চোখ, মানে যেরকম দেখলে আমরা খুব বলি যে খুব ভালো সুন্দর লাগছে চেহারাটা। এই ডাগর ডাগর চোখ কিন্তু খুব ভয়ঙ্কর, এর পিছনে অনেক কান্না লুকিয়ে থাকতে পারে। এই চোখ একটু বড় হয়ে যায়, এর এই এই- এই পর্যায়ে ধরতে পারলে ভালো। আর একদম মানে ইনফ্যান্ট, জন্ম হয়েছে কেবল বা 1 মাস বয়স 2 মাস বয়স, এই বাচ্চার বোঝার বুদ্ধি হলো এরা প্রচুর পরিমাণে আলোক সংবেদী, মানে লাইট জ্বললেই সে চোখ কুচকায় ফেলে, কেঁদে ফেলে, আচ্ছা, চোখ কুচকিছে, আলোর দিকে তাকাতে পারে না। এটা একটা পয়েন্ট থাকে। এগুলো থেকে লক্ষণ নিয়ে আমরা তখন মানে দেখি, যদি বাবা মা এগুলো খেয়াল করে বা ওই সময় পেডিটিশিয়ান যিনি থাকেন বা গাইনোকোলজিস্ট যার তত্ত্বাবধানে বাচ্চাটা বা অবস্টিশিয়ান তত্ত্বাবধানে থাকে উনি যদি দেখেন, আমি খুব অবাক হয়েছি, বাংলাদেশের একটা প্রত্যন্ত এলাকায়, সাতক্ষীরা মানে একদম সর্বকর্নার, এরপর সুন্দরবন, ওরকম প্রত্যন্ত এলাকার একজন গাইনোকোলজিস্ট অবস্টিশিয়ান আর কি, উনি ডিপ্লোমা করা। আমরা যারা একটু বেশি বড় ডিগ্রি থাকে ডিপ্লোমাদের মনে হয় গায়েটায় লাগাই না বেশি, না না। আমি ওই হাসপাতালে আমি ওই সময় মানে এক সময় রুগী দেখতাম, তো উনি জাস্ট মানে বাচ্চাটা ডেলিভারি হয়েছে, কাপড় পেঁচায় খালি বাচ্চার বাপ মার হাতে দিয়েই বলছে চোখের ডাক্তারকে আজকে দেখে ফেলেন। আমি ওই দিন ছিলাম ওখানে, শুক্রবার আমি ছিলাম, 1 ঘন্টার মধ্যেই আমাকে দেখাইছে, ও গ্লুকোমাই ছিল তার। ওই গাইনোকোলজিস্ট উনি মানে বাচ্চা পেটে থেকে বের করে উনি বুঝছে যে এর চোখে গ্লুকোমা থাকতে পারে, সমস্যা আছে। তাহলে বোঝা সম্ভব না? সম্ভব। শুধু মন থেকে চাইতে হবে যে আমি এটা বুঝতে চাই। এটা রুগীদের জন্য, ডাক্তারের জন্য। কারণ আমি আপনি হয়তো অন্য বিষয়ের ডাক্তার, স্কিনের আগে মনে করেন আমার এটা দরকার কি, আমি জানি দরকারটা। হ্যাঁ, চিকিৎসা হয়তো আপনি করবেন না, কিন্তু সন্দেহটা তো করবেন। এই সন্দেহটা যদি করেন, তাহলে আমরা চিকিৎসক সমাজ যদি এই ভূমিকাটা রাখি, আমরা আপনার কাছে একজন ধরেন যে রুগী আসছে, সে হয়তো এই ডার্মাটোলজিস্ট বললাম, এটাই ধরলাম, বা আপনি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আপনার কাছে আসছে, কিন্তু সঙ্গে একটা পিচ্চি আছে, সঙ্গে এমনি অ্যাটেন্ডেন্টিভ আসছে, একটু তাকান না তার দিকে, ও কী আছে, কিছু একটা আপনার আছে কিনা একটু সহজ বলে দেন। বাচ্চা চোখ দেখাইছেন কোনো সময়? দেখান না, একবার দেখাই নিন। জি আচ্ছা এগুলো করলে আমাদের রোগটা ধরা পড়ে যাবে। স্যার। যেহেতু রমজান মাস চলছে, রমজানে আসলে ড্রাইনেস সবকিছুর, স্কিনের বা যে কোনো জায়গার ড্রাইনেস কিন্তু খুব ধরা পড়ে, তো চোখের ক্ষেত্রেও কি স্যার এই ড্রাইনেসটা ডিস্টার্ব করে কিনা? ডিস্টার্ব করে। স্যার কি করা উচিত বিশেষ তাহলে, করে স্যার? বিশেষ করে যেমন এই এমনিতে আমাদের এবারে রোজাটা শীতের এবং বসন্তের মাঝামাঝি একটা জি, স্যার। সময়ের মধ্যে হচ্ছে। এই সময়টা এমনিই আমাদের আবহাওয়া শুষ্ক থাকে, অনেকেরই মানে ড্রাইনেস আগে থেকে আছে। জি স্যার। তো ড্রাই থাকলে তো আমরা কি করি, চোখে পানি ঝাপটা টাপটা দিই, যারা যদি খুব মেডিকেশনে না যায়। আর যাদের খুব রেগুলারলি দিতে হয়, আমি ওই যে আর্টিফিশিয়াল টিয়ার জি স্যার। কিছু ব্যবহার করা যেতে পারে, যেমন বেস্ট ফ্রেশ একটা আই ড্রপ আছে, পলিটিয়ার, এরকম আরও অনেক ড্রপ আছে বাজারে, যে কোনো দোকানে, ওষুধের দোকানে, এটা কিনতে প্রেসক্রিপশন লাগে না, আচ্ছা ওষুধের দোকানে গিয়ে নিলেই হয়।
এবং ড্রপটা দিনে যে কবার মনে হয় যে খুব যদি যন্ত্রণা হয় বা খচখচ করতেছে বা খুবই ড্রাই, চোখ খুলতে কষ্ট হচ্ছে, তাহলে ড্রপ দিতে পারবে। রোজায় চোখে ড্রপ দিলে কোনো অসুবিধা হয় না, মানে আচ্ছা রোজা ভাঙে না। এটা কিন্তু স্যার, এটা কি যে কোনো ড্রপ, সেটা যে কোনো অ্যান্টিবায়োটিক ড্রপ, ড্রপ যে হোক কোনো আর যে যে কোনো কোনো যে ড্রপ কোনো হোক? যেমন গ্লোকোমা রোগীদের তো সারা বছর সারা জিন্দেগি ড্রপ দিতে হবে, জি স্যার। ও বন্ধ করলে তো অন্ধ হয়ে যাবে। তো এই জন্য ওই তারা ড্রপ দিতে পারবে এবং কোনো ড্রপে অসুবিধা নেই। এমনকি কোনো ড্রপ যদি চোখে দেওয়ার পরে গলার ভিতরে তিতার স্বাদ অনুভূত হয়, জি তাতেও রোজা ভাঙবে না। আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি। এগুলো ইসলামিক স্কলারদের সঙ্গে আমরা আলোচনা করে এবং এখন গুগল করলে এ করলে সবই পাওয়া যাবে। তবে হ্যাঁ, মতপার্থক্য ধর্মে থাকবেই। আচ্ছা ধর্ম, রাজনীতি, সাহিত্য কোনো জায়গাতে তো 100% কেউ কোনো একমত হয় না। তাই কারোর সঙ্গে এই নিয়ে তর্ক বিতর্কে যাওয়ার দরকার নেই। চিকিৎসক হিসেবে, একজন মুসলিম চিকিৎসক হিসেবে একজন রোগীর জন্য কতটুকু করা যাবে এটুকু বলার অধিকার আমার আছে আমি বলে মনে করি। এবং এই নিয়ে অনেক মাসলা মাসাইল আছে। তো ঠিক আছে, অসুবিধা নেই। রোজায় চোখে ড্রপ দেওয়া যাবে, রোজা ভাঙবে না। ধন্যবাদ স্যার। স্যার, আর যদি ইমার্জেন্সি অপারেশন করা লাগে, সেটা কি রোজা রাখা অবস্থায় করা ইমার্জেন্সির যাবে? ব্যাপারে ইসলামী মাসালা হচ্ছে যে আলেমরা বললে আরো ভালো শোনা যায়, বাট জি আমরা এটা খুব ভালো করে জানি। যে কোনো জরুরত বা যে কোনো মানে ইমার্জেন্সি যেটা শরীরের জন্য, বাঁচার জন্য, জীবনের জন্য প্রয়োজন, তার জন্য রোজা ম্যান্ডেটরি না। সে ওদিন রোজা ভাঙতে পারবে, পরে রোজা রেখে দেবে। এটা আল্লাহ পাক নিজেই এটা কোরআন শরীফে এই সুবিধা করে দিয়েছেন। কারো আচ্ছা যদি বিশেষ শারীরিক অসুবিধা তৈরি হয়, সে রোজা পরে রেখে দিতে পারবে। এক নম্বর। নাম্বার টু, চোখের অপারেশনগুলো বেশিরভাগ ক্ষেত্রে রোজা ভাঙাও লাগে না। কারণ যেমন ছানি অপারেশন হলো বা এগুলো যে লেসিক, জি স্যার। এগুলো করলাম, এগুলো এতই চোখের ফোঁটা ওষুধ দিয়ে অপারেশনটা হয়ে যায়, তেমন কোনো পেইন হয় না, ইঞ্জেকশন দেওয়া লাগে না, ব্যান্ডেজও করা লাগে না। আলটিমেটলি ওই যেটুকু ড্রপ টপ দিই তা দিয়েই তার হয়ে যায়। তারপরে একান্তই যদি কারো ব্যথার সেন্সেশন তো সবার সমান না, জি কেউ স্যার। কেউ অল্প দুঃখে কাতর হয়, তার কেউ যদি এরকম বেশি ব্যথা অনুভব করে, সে সাপোসিটরি ব্যবহার করতে পারে। যেমন আচ্ছা ওই যে পেইন কিলার, যে কোনো ওই কোম্পানির ওষুধের নাম বলে আর কি, যেমন নাপা সাপোসিটরি বা এইচ সাপোসিটরি বা এই যে ভল্টালিন সাপোসিটরি, এই যেগুলো সাপোসিটরি মানে মলদার দিয়ে প্রয়োগ করা হয়, এটা শুধুমাত্র ব্যথানাশক হিসেবে যেটা দেওয়া হয়, এটা প্রয়োগ করলে রোজা ভাঙবে না, কারণ এর ভিতরে কোনো খাদ্যবস্তু নেই এবং এটা স্টমাকেও যায় না। জি তবে স্যার। ওই যে বললাম শেষ কথা, মানে যেহেতু বহু মতের লোকের অভাব নেই, হ্যাঁ কিছু কিছু মানুষ এটা নিয়ে স্ট্রং অপোজ করতে পারে, বা অপোজ করলে করুক, তাতে আমি খুব দায়িত্ব নিয়েই বলতে পারি আল্লাহ পাক এত নিষ্ঠুর না যে বান্দার এত কষ্ট হবে আর তার জন্যই হবে। এটা আসলে বোঝাবুঝির ভুলের জন্য মানুষ এগুলো করে। তো ওই মানে মাসলা মাসলে তর্কে যাব না, যে সোজাসুজি ডাক্তার হিসেবে, একজন মুসলিম ডক্টর হিসেবে যদি আমি বলি, হ্যাঁ অপারেশন যদি করার দরকার হয় আমরা করতে পারবো এবং করেও থাকি। এবং চোখে ড্রপ দিলে তো অসুবিধা নেই, এবং যদি সাপোসিটরি ওষুধ দিই তাতেও রোজা ভাঙবার কোনো অসুবিধা নেই, ওটা করতে পারবো। এই যে রিফ্র্যাক্টিভ সার্জারি, এই রিফ্র্যাক্টিভ সার্জারি বলতে আসলে কি বোঝায়? এই রিফ্রাকশন শব্দটা তো এমনি ফিজিক্সের শব্দ, মানে প্রতিসরণ। তো আমাদের চোখের জগতে হলো রিফ্রাকশন মানে হলো চশমা দেওয়া, আচ্ছা মানে যে চশমার পাওয়ার বসায় একটা এটা ভালো না ওইটা ভালো, ডাইনে বামে ঘুরায় ফিরে, এই প্রক্রিয়াটা করে আমরা যে চশমাটা ফাইনাল প্রেসক্রাইব করি, এটা হলো রিফ্রাকশন করা। আচ্ছা, রিফ্রাক্টিভ সার্জারি হলো ওই চশমাটা বিদায় করার সার্জারি, যেন আচ্ছা চশমাটা যেন না লাগে। আচ্ছা। তো যাদের বিশেষ করে অল্প বয়সে দূরে দেখতে চশমা লাগে, মায়োপিয়া, কারো কারো হাইপারমেট্রোপিয়া থাকে বা হাইপারোপিয়া, অ্যাস্টিগমেটিজম, এইগুলো যাদের আছে, যাদের ওই দূরে দেখার জন্য চশমা লাগে, এটার জন্য যেমন লেসিক করি, এটা একটা রিফ্রাক্টিভ সার্জারি। আচ্ছা, কারো কারো আছে যে লেসিক করা যায় না কারণ তার কর্নিয়া অনেক পাতলা, আচ্ছা তাহলে তার ক্ষেত্রে আমরা আইসিএল সার্জারি করতে পারি, অর্থাৎ একটা এক্সট্রা লেন্স চোখের ভিতরে ঢুকাই দিলাম। আচ্ছা যেমন কন্ট্যাক্ট লেন্স লাগাই না মানুষ বাইরে থেকে, লাগায় খুলে, এটা লাগা খোলা তো ঝামেলা, তাহলে অপারেশন করে একটা লেন্স ভিতরে এক্সট্রা লেন্স লাগাই দিলাম, এটা হলো আইসিএল বা আইপিসিএল, এটা ফ্যাকিক আই, এটাও একটা রিফ্রাক্টিভ সার্জারি। আচ্ছা ঠিক আছে, তার ভিতরে ওটা রাখার জায়গা নেই, মানে একটু স্পেস লাগবে, তো স্পেসটা অনেকের কম থাকে, তখন এই লেন্স দিলে ঘষা মাজা লেগে হ্যাঁ মানে টিস্যু ডিস্ট্রাকশন হবে, জি স্যার। তাহলে চোখ নষ্ট হয়ে যাবে, তাহলে তাকে ওটা দেওয়া যাবে না। এর আগে আমরা মেজার করে বের করতে পারি। তখন তাকে করে কি, তার চোখের মধ্যে যে নিরীহ যে লেন্সটা আছে, যে কোনো দোষ করেনি, ওকে আমরা ফেলে দিই, দিয়ে ওই জায়গাটা বের হলো, ওই জায়গাটা কৃত্রিম লেন্স লাগাই ওই চোখের সঙ্গে সামঞ্জস্য করে, হুম। যেখানে দূরের কাছের সব পাওয়ার একসাথে দিয়ে দেওয়া যায়, এবং সঙ্গে যদি অ্যাস্টিগমেটিজমও থাকে সেটাও দিয়ে দেবে, যে সিলিন্ডার পাওয়ার যেটা অ্যাক্সিস থাকে চশমাতে, ওরকমটাও দিয়ে দেওয়া যায়, দিয়ে 3-4 রকমের পাওয়ার একসাথে, মানে এটা এই করে যে দেওয়া, এটাও রিফ্রাক্টিভ সার্জারি। তো ওই ধরনের লেন্স সব কাস্টমাইজ করে বানাতে হয়, মানে আমরা সব মেজারমেন্ট করে অর্ডার দিলে, যারা এগুলো লেন্স বানায় ম্যানুফ্যাকচারার, সেসব কোম্পানিকে জানাই দিলে ওরা মানে বানায় দেয়। আমাদের 3 মাস মতো সময় লাগে, মানে বাংলাদেশের ইম্পোর্ট এক্সপোর্টের যে নিয়ম টিয়ম আছে, ওরা তখন ওই নিয়ম মেনে বানিয়ে পাঠিয়ে দেয়, আমরা তখন রোগীকে ডেকে অপারেশন করে দিই। কিন্তু 18 বছর বয়স,
এই চোখে লাগে -10 বা -12 -14, মানে এই পাবলিক ভাষায় যদি বলি 1400 পাওয়ারের পাওয়ার, 1500 পাওয়ারের চশমা, জি স্যার। যেটা বললে বুঝি এরকম মোটা মোটা চশমা। জি স্যার। তো তখন তাকে লেসিক করা যায় না, আইসিএল যদি না করা যায় তখন আমরা এই ধরনের লেন্স লাগাই দিই। আচ্ছা তাহলে এই যা যা আছে সবগুলো রিফ্র্যাক্টিভ সার্জারি। আচ্ছা স্যার, তাহলে ক্যাটারাক্ট সার্জারিটা কি? ক্যাটারাক্ট সার্জারি ওয়ান কাইন্ড অফ রিফ্র্যাক্টিভ বলা যায়, কারণ যদি স্যার। আমরা চশমার বিষয়টা ওখানে অ্যাড্রেস করি। সাধারণত ক্যাটারাক্ট সার্জারি করে যখন লেন্স লাগানো হয়, জি স্যার। এই লেন্সটা হচ্ছে সিঙ্গেল একটা পাওয়ারের লেন্স, মানে দূরের জন্য দেখার জন্য সাধারণত দেওয়া হয়। আচ্ছা তাহলে তার রিডিংয়ের জন্য একটা চশমা লাগবে, তাহলে চশমা লাগছে, তাহলে ওটা রিফ্র্যাক্টিভ হলো না। কিন্তু ওই ক্যাটারাক্ট সার্জারি, ক্যাটারাক্ট হয়েছে তার 70 বছর বয়স, জি স্যার। আমি তাকে সার্জারি করলাম এবং তাকে এমনভাবে লেন্স বসালাম যে লেন্সটা দিলে তার আর চশমা লাগলো না, জি তাহলে স্যার। এটা হয়ে গেল রিফ্র্যাক্টিভ ক্যাটারাক্ট cataract। সার্জারি। আচ্ছা আচ্ছা জি তো স্যার। এটা আমরা করি। জি স্যার। এগুলোর জন্য আগে এক সময় আমরা ওই যখন 2003 সালে বা 2005-06 এইসব দিকে যখন আমরা তো শুনতাম, খালি জার্নালে টার্নালে আসে যে আমেরিকাতে এটা হয়, সিঙ্গাপুরেও আজকাল শুরু হচ্ছে, আচ্ছা হ্যাঁ আজকাল শুরু হচ্ছে সিঙ্গাপুরে এরকম। আচ্ছা, স্যার। সেগুলো আমরা 2015-16 সালের থেকেই বাংলাদেশে অলরেডি স্টার্ট করে দিয়েছি এবং ও, অলরেডি আমরা এই সব এই এই কোনো সার্জারি তো বাকি নেই বাংলাদেশ অনেক অ্যাডভান্স হয়ে গেছে এই স্যার। ব্যাপারে, অন্তত চোখের ব্যাপারে আমি গ্যারান্টি চোখের দিয়ে বলতে ব্যাপারে। পারি আমরা অনেক অ্যাডভান্স হয়ে গেছি। স্যার এই যে রিফ্র্যাক্টিভ সার্জারি পর্যায়ে কাছের দূরের এটা যখন ম্যাচ করে লেন্স লাগিয়ে দেওয়া হলো, ভবিষ্যতে কি স্যার আর কোনো পাওয়ার চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাই? হচ্ছে না, সম্ভাবনা কিছু থাকে, মানুষের শরীর তো পরিবর্তনশীল, সবসময় কিছু না কিছু শারীরিক পরিবর্তন ঘটে। আজকে আমি যে আংটিটা আপনি মাপ দিয়ে বানালেন, দেখা গেলো 2 বছর পরে হাতে স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, তাহলে আংটিটা ঢিলা হয়ে গেছে, কিছু একটা তো হয়। তো তা সেগুলো খুবই নেগলিজেবল এবং ওইরকম সিগনিফিকেন্ট কিছু না, হলেও সেগুলো মেরামতের ব্যবস্থা আছে। আচ্ছা এখন এমনকি এরকম লেন্স আসছে, যেটা ওই যে বললাম কেবল আসছে, আমেরিকাতে এখনো ফুল ফ্লেজ আসে নাই, জি স্যার। আমাদের দেশে হয়তো 2-1 বছরের মধ্যে চলে আসবে, স্যার যদিও এখনো সব সুবিধা পাওয়া যায়। সেটা চোখে লেন্স লাগাই দেওয়ার পরে পরবর্তীতে যদি পাওয়ারে কিছু পরিবর্তন হয়, ওটা আবার লেজার দিয়ে আচ্ছা ওই লেন্সটার পাওয়ার আবার ঠিক করে দেওয়া যায় আচ্ছা বাইরে থেকেই, মানে অপারেশন ছাড়াই, জি স্যার। মানে রিমডেলিং করে দেওয়া যায়। স্যার। তার মানে সামনে আরো যা আসবে, এরপরে বায়োনিক চোখ হয়ে যাচ্ছে, জি স্যার। এরপরে কিছু লাগবে না আর। জি স্যার। এটা মানে আমাদের দেশে এটা এটা হয়তো আর 2-1 বছরের মধ্যে চলে আসবে। জি আমার স্যার। মনে হয়। স্যার এই রমজান মাসে চোখের রোগীদের জন্য যদি আপনার কোনো উপদেশ থাকে চোখের বলার। রোগীদের জন্য পরামর্শ হচ্ছে যে প্রথমত রমজান মাস আমাদের ইবাদতের মাস, ত্যাগের মাস, সংযমের মাস। সেদিক থেকে তো আমরা প্রত্যেকে যারা রোজাদার হিসেবে ইবাদত বন্দেগী করব, চোখের যত্নের ব্যাপারে কোনো কার্পণ্য করব না, মানে কোনো ধর্মীয় নিয়মাবলী চিকিৎসার বিরুদ্ধে না। এই জন্যে কেউ কোনো কথা যদি বলে, এর কথা ওর কথা তার কথা কানে নেওয়ার দরকার নেই। আপনার চোখে ড্রপ দেওয়া লাগলে, যদি ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে, আপনি সব ড্রপ নিয়ম মাফিক চোখে দিবেন। জি স্যার। আচ্ছা, যদি চোখে অতিরিক্ত জ্বালাপোড়া করে, আপনি চোখে আর্টিফিশিয়াল টিয়ার যেটাই আপনি ব্যবহার করেন বা যেটা একটা নাম বললাম, আপনি দোকানে গিয়ে ওটা চোখে দিতে পারেন, চোখের কোনো অসুবিধা হবে না। তারপরে ইমার্জেন্সি যদি কোনো পরিবেশ তৈরি হয় যে হঠাৎ চোখ লাল হয়েছে, ব্যথা হয়েছে, কোনোভাবেই আপনি দেরি করবেন না যে ঠিক আছে ইফতারিটা করে সন্ধ্যার পরে যাই, সন্ধ্যার পরে ডাক্তার খুঁজে পাবেন কম, জি যখন প্রবলেম তখনই যাবেন, 1 নম্বর। স্যার। 2 নম্বর হলো রোজার পরে আসবে ঈদ। ঈদের সময় বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, ঈদের সময় বাংলাদেশের সকল চোখের হাসপাতাল বন্ধ থাকে, আচ্ছা অথচ 7 দিন বা 5 থেকে 7 দিন আপনি কোনো ডাক্তার সাপোর্ট কিচ্ছুই পাবেন না। এই জরুরি স্বাস্থ্যসেবা একমাত্র ঢাকা মেডিকেল কলেজে জি স্যার। বা জাতীয় চক্ষু বিজ্ঞানের মতো বড় ইনস্টিটিউট আছে। আপনি খুলনায়, চিটাগংয়ে, দিনাজপুরে, রংপুরে অথবা সিলেটে যেখানেই থাকেন না কেন, আপনি কোনো ইমার্জেন্সি সাপোর্ট পাবেন না। সুতরাং জি ঈদের স্যার। আগ মুহূর্তে জি স্যার। অবশ্যই চোখের প্রয়োজনীয় ওষুধ আপনি জোগাড় করে রাখবেন এবং ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকবেন। ঠিক আছে স্যার, আজকে আর পারছি না জিজ্ঞেস করতে, একেবারে অনুষ্ঠানের শেষ সময় চলে এসেছে স্যার। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং একই সঙ্গে বৈশাখী টেলিভিশনের সকল কলাকুশলী এবং দর্শকদের ধন্যবাদ। দর্শক, আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে জানি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আর কথা বাড়াবো না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।